ঢাকা থেকে এক সাংবাদিক বন্ধু দুইটি ছোট ছোট ক্লিপ পাঠিয়েছেন। একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি অত্যন্ত জ্ঞান বিতরণ করেন বিভিন্ন সেমিনারে এবং টেলিভিশন টকশোতে। আর একজন আওয়ামী লীগ সরকারের শেষ প্রান্ত থেকে শুরু করে বেশ কিছুদিন যাবৎ টেলিভিশনে তীব্র আওয়ামী বিরোধিতা করার স্বীকৃতি হিসাবে সরকারের প্রতিমন্ত্রী মর্যাদার একটা উপদেষ্টা হয়েছেন। এই দুজনের বক্তব্যের ছোট ক্লিপ। দুজনই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাগ্য নিশ্চিত করে দিয়েছেন কি হতে পারে, কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছেন, আওয়ামী লীগ যদি কোনোদিন ঘুরে দাঁড়াতে পারে তাহলে ধরে নিতে হবে তাদের জীবনের যত রাজনীতি, তাদের জীবনের যে ইতিহাস, তাদের যে পর্যবেক্ষণ, তাদের যে অভিজ্ঞতা, এগুলো সব ভুল ছিল। অর্থাৎ যা কিছু অতীতে ভেবেছেন তার জ্ঞান গরিমা সব ভুল। আর একজন বলেছেন, আর যাই হোক, শেখ হাসিনা আর কোনোদিন ফিরে আসতে পারবে না, এটা তার গভীর পর্যবেক্ষণ। এই লাস্ট পর্যবেক্ষণটা যিনি করেছেন, তিনি দালালি করে আওয়ামী লীগের সমালোচনা করে অতি সম্প্রতি বর্তমান সরকারের প্রতিমন্ত্রী মর্যাদার একটা উপদেষ্টার পদ পেয়েছেন। তার কোনো নির্বাহী ক্ষমতা নাই, তার আছে বকবক করা, টেলিভিশনে অথবা তথ্য অধিদপ্তরে দাঁড়িয়ে সরকারের পক্ষে গুণকীর্তন করা আর আওয়ামী লীগ সহ অন্যান্যদের বিরুদ্ধে গোয়েবলসি ও থিওরিতে বিভিন্ন রকম সমালোচনা করা। শেষোক্ত যে ব্যক্তির কথাটা বললাম, তিনি পেশায় চিকিৎসক। কোথাও রোগী দেখেছেন কিনা আমার ধারণা নাই, তবে আওয়ামী লীগ বিরোধিতা তার যে একটা স্বভাবজাত বৈশিষ্ট্য, এটার পাশাপাশি দেখেছি ব্যক্তি জীবনেও তিনি খুব সুখকর অবস্থায় ছিলেন না। আমি ব্যক্তিগত পর্যায়ে যেতে চাই না, তার স্ত্রী তার বিরুদ্ধে যে জাতীয় অভিযোগ এনেছেন এবং দেশের বাইরে বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্টরা তার সম্পর্কে যে সকল কথা বলেছেন, তার কিছু কিছু শোনার সুযোগ আমার হয়েছে। আমি সে বিষয়ে আলোচনা করব না, তার ব্যক্তিযোগ্যতা অযোগ্যতা সেটা নিয়ে। তবে এই দুইজনের উদ্দেশ্যে বলছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাগ্য গণনা এই জ্যোতিষীর মতো করার আগে নিজেদের ভাগ্য গণনা করুন, নিজেদের যোগ্যতা আগে প্রমাণ করুন। আমি দুজনকে অনুরোধ করব, জনগণের জন্য কাজ করতে পারা না পারার এই থিসিস থিওরি বুলি আওড়াবার আগে জনগণ আপনাদের চায় কিনা দুজনে অন্তত পৌরসভার কোনো কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের কোনো মেম্বার পদে দাঁড়িয়ে একবার নির্বাচিত হয়ে আসেন। যদি নির্বাচিত হতে পারেন, ইউনিয়নের মেম্বার হন বা পৌরসভার বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর হন, তখন আমি ধরে নেব যে আপনারা জনপ্রতিনিধি, ওই লেভেলের হলো জনপ্রতিনিধি। তখন ওই জনগণের জন্য আপনার কি করার মতো ক্ষমতা আছে, কি করতে পারেন, সেটা পরীক্ষা নিরীক্ষা দিন। আমার ধারণা ইউনিয়নের চেয়ারম্যান পদেও এই দুজনের একজন নির্বাচন করে হতে পারবেন না। ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভার কাউন্সিলর হওয়ার যোগ্যতা নাই বলে আমি মনে করি। কারণ জনগণের ভোট পেয়ে, ম্যান্ডেট পেয়ে জনপ্রতিনিধি হওয়া অত সহজ না। রাজনীতিতে কপচানো খুব সহজ। বাংলাদেশের রাজনীতির আমার ছোটখাটো পড়াশোনা করা আছে। যারা বস্তায় বস্তায় বই লিখে থিওরি আউড়িয়েছেন, কেউ বলেছেন মুৎসুদ্দি, কেউ বলেছেন পেটি বুর্জোয়া, কেউ শ্রেণী শত্রু, কেউ শোষণহীন সমাজ কায়েম করবেন, কেউ শ্রেণী শত্রু খতম করবেন, কেউ নকশালবাড়ি স্টাইলে মানুষ খুন করেছেন, কেউ উগ্রতা দিয়ে অতি আধুনিক সমাজতন্ত্র কায়েম করতে চেয়েছেন, কেউ বিদেশি মডেলের সমাজতন্ত্র কায়েম করতে চেয়েছেন, কেউ চীনের সমাজতন্ত্র, কেউ মার্শোতিকের চিন্তাধারা, কেউ ট্রটস্কির চিন্তাধারা, কেউ মার্কস লেনিনের চিন্তাধারা, কেউ বা ইসলামী জাহানের বিভিন্ন চিন্তাধারা, কেউ ইরানের খোমেনির চিন্তাধারা, নানা রকম তত্ত্ব দিয়েছেন, বই লিখেছেন, অনেক জ্ঞান বিতরণ অনেক করেছেন। সেই জ্ঞানীরা বাংলাদেশের বাঙালি জাতির জন্য ন্যূনতম কিচ্ছু দিয়ে যেতে পারেন নাই। কেউ কেউ টুকটাক কিছু পেয়েছেন, সেটা কখনো আওয়ামী লীগের বদন্যতায়, কখনো সামরিক শাসনের থেকে যেসব দল হয়েছে তাদের বদন্যতায়, নিজেদের যোগ্যতায় কিছু না। এই বুলি আওড়ানো, থিসিস ঢালা, তত্ত্ববাণী প্রচার করারা স্বাধীনতার লাল সূর্য এটা অর্জনে কিছু করতে পারেন নাই। বেশি তত্ত্ব দেননি, বাঙালি জাতিকে স্টাডি করতে পেরেছেন যিনি, তিনি বঙ্গবন্ধু, যিনি বাঙালি জাতির মনকে বুঝতে পেরেছিলেন, যিনি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ধনী সকল শ্রেণীর মানুষের চাহিদা বুঝেছেন। গ্রামের চাহিদা বুঝেছেন, নগরের চাহিদা বুঝেছেন, কেন্দ্রের চাহিদা বুঝেছেন, শ্রমিকের চাহিদা বুঝেছেন।
বিপন্ন মানুষের কথা ভেবেছেন, সেই বঙ্গবন্ধুই কিন্তু বাংলা ভাষাভাষী বাঙালিদেরকে বাঙালি জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করে জাতিগত একটা ঐক্যের প্ল্যাটফর্ম করে তাদের অধিকার আদায়ের জন্য তাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে দিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে নানা তত্ত্ব কথা, বঙ্গবন্ধু ব্যর্থ, তার যোগ্যতা নাই, কত কথা শুনেছি। যারা ক্ষমতা আসলেন তারা জাতিকে কি দিয়েছেন প্রশ্ন করুন তো। অসাম্প্রদায়িক বাংলাদেশটা কি তারা ধরে রাখতে পেরেছিলেন? না। অপরাধীদের অভয়ারণ্য করার জন্য খুনি অপরাধী সন্ত্রাসীদের ইনডেমনিটি দিয়েছিলেন। দেশের সর্বোচ্চ আইন ধ্বংস করা ব্যক্তিদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য ইনডেমনিটি অর্ডিন্যান্স করেছিলেন। সংবিধানে ৫ম এবং ৭ম সংশোধনী পাশ করে অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দিয়েছিলেন। বলুন তো, আওয়ামী লীগের ৭৭ বছর ইতিহাসে একবারও আওয়ামী লীগ অসাংবিধানিক উপায়ে বা ভোটের প্রক্রিয়ার বাইরে কোনোদিন ক্ষমতা এসেছে? জবাব দিতে পারবেন না, কোনোদিন আসে নাই। আওয়ামী লীগের সময় বিভিন্ন ভোট নিয়ে অনেক আলোচনা বিতর্ক হতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, কিন্তু কোনোভাবে অস্ত্রের মুখে অথবা সাংবিধানিক ব্যবস্থাকে এড়িয়ে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ? কোনোদিন না। আওয়ামী লীগ বাঙালি জাতির ইতিহাসে যা কিছু গৌরবময় অর্জন তা উপহার দিয়েছে, সেটা ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪ যুক্তফ্রন্ট, বাঙালি জাতির মুক্তির ম্যাগনা কার্টা ৬ দফা আন্দোলন, আইয়ুবের মার্শাল্লাহ বিরোধী আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য থেকে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরা আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। আর শেখ হাসিনা অধপতিত দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশটাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন। ১২৫টি কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা বেষ্টনী করে তুলেছিলেন। প্রতিটি গ্রামে কেউ বলতে পারবে না যেটা করা সম্ভব ছিল। শেখ হাসিনা দেখিয়েছেন শতভাগ বিদ্যুতায়িত করা। প্রতিটি গ্রাম অঞ্চলে একেবারে অজপাড়াগায় ইলেকট্রনিক ব্যবস্থাকে ইন্টারনেট পৌঁছে দিয়েছেন। গ্রাম অঞ্চলের উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন, ধনী দরিদ্রের ব্যবধান দূর করা, গৃহহীন মানুষদেরকে সরকারি জায়গায় ঘর করে দলিল করে মালিকানা নিশ্চিত করে দেওয়া। কি করেন নাই তিনি? বিধবা ভাতার থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, কি করেন নাই তিনি? কে ছিল তার উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত? একটা উদাহরণ, এবং সেটা দলগতভাবে না, দল মত নির্বিশেষে সকলকে। নারী শিক্ষায়, নারীর ক্ষমতায়ন করায় বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা যা করেছে, এই ৫৫ বছর ইতিহাসে কেউ দেখাতে পারবেন সেটা করা সম্ভব হয়েছে? আমি অন্ধ না, শেখ হাসিনার শাসনামলে ত্রুটি বিচ্যুত ছিল না, একথা একবারে বলবো না, কিন্তু একথা কি অস্বীকার করা যাবে? বাংলাদেশে কেউ ভেবেছিল নিজের অর্থে পদ্মা সেতু হবে? কেউ ভেবেছিল বাংলাদেশে মেট্রো রেল হবে? কেউ ভেবেছিল সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের মতো বাংলাদেশের বিমানবন্দরে 3rd টার্মিনাল হবে? কেউ ভেবেছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে? কেউ ভেবেছিল কর্ণফুলী নদীর নিচ থেকে টানেল হবে? কি করে নাই শেখ হাসিনা? বাংলাদেশটাকে কোথায় নিয়ে আসছে? ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেছে বাংলাদেশ হয়েছে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনাকে বলা হয়েছে উন্নয়নের জাদুকর। কেউ ভেবেছিল ৭১-এর ভয়াবহ অপরাধকারীদের বিচার করা যাবে? তাদের পরিত্রাণ দেওয়া হয়েছিল। শেখ হাসিনা তাদের বিচার করে দেখিয়েছেন আইনের ঊর্ধ্বে কেউ না। বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার জন্য ইনডেমনিটি অর্ডিন্যান্সকে আইন করার পরে তারা দাম্ভিকতা দেখিয়ে বলতো আমাদের কেউ কিছু করতে পারবে না। শেখ হাসিনা দেখিয়েছেন না, অপরাধীদের পরিত্রাণ হয় না, বিচার হয়। তাদের দর্প চূর্ণ করে দিয়েছেন। আজ বাংলাদেশের মানুষ বলছে শেখ হাসিনাই ভালো ছিল। তারা বলছে রাস্তার পাশে সবজি বিক্রেতা নারী, রিক্সা চালক, কলকারখানার শ্রমিক থেকে শুরু করে প্রত্যেকেই বলছে শেখ হাসিনার সময় নিরাপদ ছিলাম, তার সময় নারীর সম্ভ্রম নিরাপদ ছিল, তার সময় অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা ছিল, তার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল, তার সময় অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল, তার সময় ইন্ডাস্ট্রির বিকাশ হয়েছিল। আজকে ২০০-র উপরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। তার সময় কেউ আইন হাতে তুলে নিতে পারত না। আজ কোথায় বাংলাদেশ? এই যে দুই পণ্ডিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যতের কথা বললেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে স্টাডি করার যোগ্যতা আমি দুঃখের সঙ্গে বলবো আপনার এবং যাদের পদলেহন করেন, যাদের তল্পি বহন করেন, তাদের বাপ দাদারও নাই, তাদের 14 পুরুষের নাই।
আমি তো বললাম ইউনিয়ন পরিষদের মেম্বার, পৌরসভার কাউন্সিলর হয়ে আগে প্রমাণ করেন আপনাকে কজনে চায়। টেলিভিশন এবং সেমিনারে গিয়ে জ্ঞান গর্ব, জ্ঞান পাপীর মতো মিথ্যাচার করে ক্ষমতাসীনদের আশীর্বাদ উচ্ছিষ্ট ভোগ করা যাবে। এই উচ্ছিষ্ট কিন্তু অনেক পরিবারের খাবারের উচ্ছিষ্ট বাইরে দিয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু নানা রকম জীবজন্তু পাখি এসে খায়। আপনারা হচ্ছেন উচ্ছিষ্ট ভোগী, সেটা গন্ধ হোক, পচা জিনিস হোক, উচ্ছিষ্ট ভোগীদের দ্বারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হয় না। শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত মানুষের ভালোবাসায়, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হয়েছে সামরিক শাসক জেনারেল আইয়ুব খান, ইয়াহিয়া খান, টিক্কা খান, জেনারেল এরশাদ, জেনারেল জিয়া সহ অনেককে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে আজকের এই পর্যায়ে নিয়ে আসা। শেখ হাসিনার চ্যালেঞ্জ হচ্ছে 2004 সালের 21 আগস্ট তাকে হত্যার চেষ্টা করার প্রচেষ্টা সহ 19 বার হত্যা চেষ্টার ঘটনায় আল্লাহ তাকে রক্ষা করে বাঙালি জাতির মঙ্গল, কল্যাণ, দেশের উন্নয়নে তাকে নিয়োজিত করা, তাকে আত্ম উৎসর্গ করার মধ্য থেকে আপনারা শেখ হাসিনা আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণের যে জ্যোতিষী, যে গণক, নিজের ভাগ্য নির্ধারণ করেন। কে কি পেয়েছেন? পরের দয়ায়, অনুকম্পায় উচ্ছিষ্ট ভোগ করা ছাড়া আর কি পেয়েছেন? হিসাবটা করে কথা বলবেন। আওয়ামী লীগকে কথা বলার মতো, আওয়ামী লীগের সমালোচনা করার মতো অধিকার থেকে আমি আপনাদের নিবৃত করার কথা বলবো না। আগে বলবো আওয়ামী লীগ সম্পর্কে স্টাডি করেন, আওয়ামী লীগের ধারাবাহিক ইতিহাস জানেন, গৌরবময় ঐতিহ্য জানেন, আওয়ামী লীগের অর্জন সম্পর্কে জানেন, আওয়ামী লীগের অবদান সম্পর্কে জানেন, তারপর সমালোচনা করবেন। আপনাদের মতো ভণ্ডদের, জ্ঞান পাপীদের দ্বারা মাঝে মধ্যে জাতি বিভ্রান্ত হলেও আবার ঘুরে দাঁড়ায়। পাকিস্তানের দালালরাও কিন্তু এমন জ্ঞান বিতরণ করত। বাংলাদেশের দুই সামরিক শাসকদের দালালি করতে গিয়েও কিন্তু কিছু বাম, কিছু ডান, নানা রকম ব্যক্তিরা দালালি করে উচ্ছিষ্ট ভোগ করেছেন। শেষ রক্ষা হয়নি। শেখ হাসিনা, আওয়ামী লীগ তার হৃত গৌরব পুনরুদ্ধার করবে, এটা সময়ের ব্যাপার মাত্র, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য নিশ্চয়ই বিদেশ সফর নতুন কোনো বিষয় নয়। বছরের বিভিন্ন সময় তিনি বিভিন্ন দেশে যান, বাংলাদেশে কখনো কখনো আসেন। কিন্তু বুধবার সকাল 7টা পৌনে 7টার দিকে যে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি প্যারিস গেলেন, সেটি নিয়ে এখন নানান মহলে নানান ধরনের গুঞ্জন, বিতর্ক, আলোচনা, পর্যালোচনা এবং একই সঙ্গে নানান ধরনের রহস্য। প্রথম প্রশ্নটি উঠছে যে তিনি আর দেশে ফিরবেন কি না। কেন এই প্রশ্নটি উঠছে? ডক্টর মোহাম্মদ ইউনূস এবার যে প্যারিস গেলেন সে বিষয়ে সরকারি সূত্র থেকে অথবা তার ব্যক্তিগত সূত্র, ব্যক্তিগত প্রতিষ্ঠানের জায়গা থেকে কোনো ধরনের কোনো কিছু কেউ জানতে পারেনি। না জানা সত্ত্বেও মঙ্গলবার রাত থেকে সন্ধ্যা থেকেই নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে, নানান ধরনের মেসেজ অন্তত আমার কাছে আসছিল যে তিনি বুধবার সকালে দেশ ছাড়ছেন। নিশ্চয় অনেকে আরও অনেকে এরকম মেসেজ পেয়েছেন। কিন্তু এবারের এই যাত্রাটি নিয়ে এত বেশি রহস্য কেন? কোন এয়ারলাইন্সে, কয়টার ফ্লাইটে, ফ্লাইট নাম্বার কি, এ ধরনের তথ্য ছড়িয়ে পড়ে, অথচ কোনো মাধ্যম থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো কিন্তু হয়নি। তারপরেও ছড়িয়ে পড়ে। তার এই যে আকস্মিক দেশ ত্যাগ, সেটি রাজনৈতিক অঙ্গনে অবশ্যই অনেক বেশি বিতর্কের সৃষ্টি করেছে। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর 17ই ফেব্রুয়ারি বিএনপি যে সরকার গঠন করলো এবং তার মধ্য দিয়ে তার সরকার প্রধানের দায়িত্ব ছাড়া, এরপর থেকে মোটামুটি তিনি দেশেই ছিলেন, মাঝে জাপানে গেলেন। সে সময় আমরা দেখেছি যে গ্রামীণ সেন্টার থেকে তার যে বিদেশ সফর, সেখানে কি কাজ, কোথায় তিনি থাকবেন না থাকবেন ইত্যাদি বিস্তারিত গণমাধ্যমে পাঠানো হলো। এর বাইরেও তিনি কোথায় কি বিবৃতি দিচ্ছেন, কোন বিষয়ে বিবৃতি দিচ্ছেন, চীনের কয়লা খনিতে মানুষ মারা যাচ্ছে কিনা, অথবা জাপান গিয়ে তিনি শিশুদের সঙ্গে আনন্দ উল্লাস করছেন কিনা, সেসব বিষয়ে নানান ধরনের বিজ্ঞপ্তি গণমাধ্যমে গেছে। কিন্তু এইবারের প্যারিস সফর সম্পর্কে কোনো ধরনের কোনো তথ্য কাউকে জানানো হয়নি। কেন এই গোপনীয়তা? এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, অথবা বিশেষ কোনো উদ্দেশ্যে তিনি দেশ ছেড়েছেন কিনা, অথবা বিশেষ কোনো উদ্দেশ্যে তিনি ফ্রান্সে অথবা প্যারিসেই গেলেন কিনা? কেন এই প্রশ্ন আসছে?
এই প্রশ্ন আসার অনেকগুলো কারণ রয়েছে। আমরা দেখলাম যে এরই মধ্যে এই মাস দুয়েকের মধ্যে একে একে অনেক উপদেষ্টা, ন্যূনতম 6 জন উপদেষ্টা ডক্টর ইউনূস সম্পর্কে মুখ খুলেছেন। সেখানে কেউ কেউ খুব হার্ড লাইনে কথা বলেছেন, কেউ কেউ মিউ মিউ করে কথা বলেছেন, কেউ কেউ ইউনূস সরকারের যে নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ড তার দায়িত্ব পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে এড়িয়ে গেছেন, দায়িত্ব তারা নিতে চান না, এমনটাই বুঝিয়েছেন। আমরা দেখলাম যে প্রথমেই ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন তিনি একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিলেন। সেখানে তিনি জানালেন যে ডক্টর ইউনূস যে ধরনের সিদ্ধান্ত, মানে খুব গোপন সিদ্ধান্তগুলো নিতেন, যার মাধ্যমে সেটি তার একটি কিচেন ক্যাবিনেটের মাধ্যমে মুষ্টিমেয় কয়েকজন উপদেষ্টার সাথে আলোচনা করে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। এর পরপরই আমরা দেখলাম সৈয়দ রেজাওয়ানা হাসান তিনি একটি ইন্টারভিউ দিলেন। সেখানে তিনি তেমন কিছু না বললেও আসিফ নজরুল যখন কথা বললেন বিবিসিতে, আমরা দেখলাম যে তার ভিতরে এক ধরনের প্রবণতা ডক্টর ইউনূস সরকারের নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখার। অনেক কিছু তিনি জানেন না, যেমন মার্কিন চুক্তি হয়েছে কি না, মানে যখন হবে সে পর্যন্ত তিনি জানতেন না। অথচ আমরা জানি যে আইন মন্ত্রণালয়ের ভেটিং ছাড়া এ ধরনের বিদেশি কোনো চুক্তি করা যায় না। ফরিদা আক্তার মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ছিলেন, তিনি বললেন যে মার্কিন চুক্তি নিয়ে তার পক্ষ থেকে আগেই আপত্তি জানানো হয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস শোনেননি। এরপরে তৌহিদ হোসেন মুখ খুললেন যমুনা টেলিভিশনের সামনে। তিনি বললেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের মতোই যে তার একটি কিচেন ক্যাবিনেট ছিল, যেই কিচেন ক্যাবিনেট প্রতি মঙ্গলবার আলাদা বৈঠক করত এবং সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হতো। মার্কিন বাণিজ্য চুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তার কোনো ধরনের ন্যূনতম কোনো ইনভলভমেন্ট এর মধ্যে ছিল না। কিচেন ক্যাবিনেটে কারা ছিলেন এই বিষয়ে মানুষের জানার একটি আগ্রহ হলো, কৌতূহলের সৃষ্টি হলো। এরপরে কি হলো, আগ বাড়িয়ে সাবেক ছাত্র সমন্বয়কদের একজন, ডক্টর ইউনূসের ছাত্র উপদেষ্টাদের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তড়িঘড়ি করে জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন। কেন ডাকলেন, কী উদ্দেশ্যে? কোনো সাংবাদিক তার কাছে কোনো প্রশ্ন রেখেছিলেন না, তিনি নিজে থেকেই সংবাদ সম্মেলন ডাকলেন এবং বললেন যে কিচেন ক্যাবিনেট সম্পর্কে তিনি কিছু জানতেন না, এমনকি মার্কিন বাণিজ্য চুক্তি নিয়েও তিনি তো নয়, তার এনসিপিও কিছু জানতো না। এই ধরনের কথা একের পর এক উপদেষ্টাদের কাছে, সাবেক উপদেষ্টাদের মুখ থেকে আসা শুরু করলো। সেখান থেকেও মানুষের মনে প্রশ্ন, কেন মাত্র একদিনের মধ্যেই উপদেষ্টারা ডক্টর ইউনূসের সঙ্গ ছাড়ার চেষ্টা করছেন, তারা আগে ভাগেই সব ধরনের দায়িত্ব এড়ানোর চেষ্টা করছেন। কারণটি আসলে কি? এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জনরোষ, জনক্ষোভটি বাড়ছে ধীরে ধীরে। অনেক কিছু খোলাসা হচ্ছে যে তিনি কিভাবে দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এক ধরনের বিকিয়ে দিয়েছেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন সম্পন্ন একটা চুক্তি করেছেন, গোপন চুক্তি। এর সাথে আর কাদের আঘাত ছিল বা কারা জানতো না জানতো সেগুলো তো আমরা অনেক আলোচনা করেছি। কিন্তু মূলত ছিলেন ডক্টর ইউনূস আর তার সাথে ডক্টর খলিলুর রহমান। এবং এই ডক্টর খলিলুর রহমানের কথা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নিজে উল্লেখ করেছেন যে আমরা কিছু জানতাম না এই ধরনের চুক্তি বা অনেক কিছু। ডক্টর ইউনূস, ডক্টর খলিলুর রহমান সহ 2-3 জন ব্যক্তি তারাই খুব অতি উৎসাহী হয়ে করতেন। মোটামুটি এই ছিল তার যে বক্তব্য, তার সারমর্ম। তো যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানুষের ক্ষোভের মাত্রা বাড়ছে, আমরা দেখলাম যে উচ্চ আদালতে একের পর এক রিট আবেদন করা হচ্ছে তার সরকারের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের তদন্ত, হামের টিকা নিয়ে তার সরকারের যে গাফিলতি কিংবা উদাসীনতা সেসব বিষয়ে রিট করা হলো। একের পর এক রিট খারিজ করে দেওয়া হচ্ছিল আদালতের মাধ্যমে। বিচারকরা কেন একের পর এক রিট খারিজ করছিলেন সে বিষয়েও অনেক ধরনের প্রশ্ন উঠল। শুধুমাত্র হামের টিকা নিয়ে যে গাফিলতি সে বিষয়ে তদন্ত চাওয়া হয়েছিল, আবেদন করা হয়েছিল, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে যদিও, সেটির সঙ্গে যেও ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন জানানো হয়েছিল, সেটিও খারিজ করে দেওয়া হয়। এবং খোদ আদালত থেকে কথা বলা হয় যে তারা তো দেশ ছাড়ছেন না, পালাচ্ছেন না, কেন তাদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হবে? সেটি নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে ছাড়বেন না জানি, ধরে নিলাম, নির্দেশনা দিতে সমস্যা কি? এখন প্রশ্ন উঠছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আর না ফেরেন, এই যে প্যারিস গেলেন, এগুলো কি অন্য কোনো জায়গা থেকে আগে ভাগেই জানা হয়েছিল বা জানানো হয়েছিল?
অনেক ধরনের প্রশ্ন উঠছে এবং সরকারের পক্ষ থেকে উপদেষ্টাদের একটা সেফ এক্সিট দেওয়া হচ্ছে, এটা তো অনেকখানি ওপেন সিক্রেট। অনেকের পক্ষ থেকে এই ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। সেই সব জায়গা মিলিয়ে মানুষের মধ্যে একটি ধারণা জন্মেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত প্যারিসে গেছেন, আর যেখানেই যান না কেন, প্যারিস থেকে অন্য কোথাও যেতে পারেন, তিনি আর দেশে ফিরছেন না। তার কারণ এরপরেও আবারও যদি কোনো ধরনের আদালতে রিট আবেদন করা হয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে কোনো বিষয়ে, সেক্ষেত্রে হয়তো সরকার আর কোনো ধরনের সহযোগিতা নাও করতে পারে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের সেফ এক্সিট দেওয়ার বিষয়ে এরই মধ্যে সরকার অনেকখানি প্রশ্নবিদ্ধ হয়েছে। পরবর্তীতে যদি আরও কোনো ধরনের মামলা বা রিট আদালতে জমা হয়, সেক্ষেত্রে সম্ভবত সরকার আর দায়িত্ব নিতে চাইবে না। আবার পাশাপাশি এই গুঞ্জনও তো এখনও রয়েছে যে তিনি রাষ্ট্রপতি হতে পারেন। যদি তিনি রাষ্ট্রপতি পদে বসে যান, তাতেও কি খুব বেশি অবাক হওয়া থাকবে না। আমরা শুধু এটুকু এখনও পর্যন্ত বলতে পারি যে ডিপ স্টেটের খেলা এখনও পর্যন্ত চলছে। মার্কিন এজেন্ডা যেগুলো রয়েছে সেগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর খলিলকে দিয়েই বাস্তবায়ন করা হয়েছে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে বিএনপির সম্মতি ছিল, বিএনপি জানতো, সেটি নিয়েও নানান ধরনের প্রশ্ন রয়েছে। মোদ্দা কথা, তিনি আর দেশে ফেরেন কিনা সে বিষয়ে সবচেয়ে বড় রহস্য জন্ম যেখান থেকে হয়েছে সেটি হচ্ছে গ্রামীণ সেন্টার বা তার ব্যক্তিগত পক্ষ থেকে বা সরকারি সূত্র থেকে কেউ আগে ভাগে তার এবারে প্যারিস যাওয়ার বিষয়ে কোনো কিছুই কাউকে জানায়নি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।